বিসমিল্লাহির রহমানির রহিম। এই ক্লাসটিতে আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্র প্রথম অধ্যায়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে রয়েছে যুক্তিবিদ্যার পরিচিতি, উৎপত্তি ও ক্রমবিকাশ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সমকালীন যুগ, যুক্তিবিদ্যার ধারণা, অনুমান, যুক্তি, সহায়ক প্রক্রিয়া, সত্যতা, আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং কলা। এই পর্যায়ে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যার পরিচিতি। মানুষের জানার আগ্রহ চিরন্তন। মানুষ সত্যকে উদ্ঘাটন করতে চায়, রহস্যকে ভেদ করতে চায়। এটি মানুষের সহজাত প্রক্রিয়া, যা অন্যান্য প্রাণীর মধ্যে নেই। অন্যান্য প্রাণীদের রয়েছে শুধু জীববৃত্তি এবং মানুষের রয়েছে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি দুটোই। সুতরাং দেখা যাচ্ছে মানুষ অন্যান্য প্রাণীদের চেয়ে একটু আলাদা, কারণ মানুষের বুদ্ধিবৃত্তি রয়েছে এবং এই বুদ্ধিবৃত্তি থাকার কারণে মানুষ অন্যান্য প্রাণীদের চেয়ে উন্নততর চিন্তা করতে পারে। ফলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মানুষের এই চিন্তা করার ক্ষমতা রয়েছে বলে মানুষ সত্যকে উদ্ঘাটনের চেষ্টা করে। আর এই চিন্তা করার একটি পদ্ধতি হচ্ছে অনুমান। অনুমান হচ্ছে আমার চোখে দেখা কোনো একটি ঘটনার উপর ভিত্তি করে আমি অন্য একটি ঘটনা সম্পর্কে অনুমান করা বা কোনো একটি ধারণা করা। কিন্তু এই ধারণা বা অনুমান সবসময় সত্য নাও হতে পারে। যেমন আমি যদি চিন্তা করি মাছ পোকা খায় আর মানুষ মাছ খায়, মানুষ যে মাছ খেয়েছে সে মাছ কিন্তু পোকা খেয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে এখানে মানুষ পোকা খেয়েছে বা মানুষ পোকা খায়। এটা কিন্তু ধারাবাহিকতার দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক আছে, কিন্তু আসলে যুক্তিবিদ্যার দিক থেকে কিন্তু এটি ঠিক নেই, অনুমানগত দিক থেকে এটি ঠিক নেই। এই কারণে চিন্তা করা বা অনুমান করার প্রক্রিয়াটিকে একটি সত্য ভিত্তির উপর দাঁড় করানোর লক্ষ্যে গ্রিক মনীষী এরিস্টটল যুক্তিবিদ্যার সূচনা করেন। সুতরাং আমরা বলতে পারি যে চিন্তা বা অনুমান করার নিয়ম কানুন বা প্রক্রিয়া প্রণয়ন এবং বাস্তবে তা প্রয়োগ করার কৌশল শিক্ষা দেয় হচ্ছে যুক্তিবিদ্যার কাজ। মানুষ নিজের বিশ্বাস এবং গ্রহণযোগ্যতাকে প্রমাণ করার জন্য নানা রকম যুক্তি দিয়ে আসতো সেই আদিকাল থেকে, কিন্তু সেই যুক্তিগুলো আসলে কোনো আদর্শ ভিত্তি বা কোনো নিয়মের উপর প্রতিষ্ঠিত ছিল না। কোনো একটি বিষয় যদি কোনো একটি আদর্শ ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হয় তাহলে সেটার একটি সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকে না। তাই এখন থেকে প্রায় 2500 বছর আগে গ্রিক মনীষী এরিস্টটল চিন্তা করলেন চিন্তার এসব বিষয়বস্তু নিয়ে একটি নতুন বিজ্ঞান গড়ে তোলা যায়। সুতরাং এই চিন্তাটি সর্বপ্রথম এরিস্টটল করেছিলেন বলে বলা হয় এরিস্টটলই যুক্তিবিদ্যার জনক। যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ইতিহাস পর্যালোচনা করলে এখানে কয়েকটি স্তর দেখা যায়, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং সমকালীন যুগ। প্রাচীন যুগে যারা রয়েছেন ইউরোপিয়ান চিন্তাবিদদের মধ্যে রয়েছেন পিথাগোরাস, সক্রেটিস, অ্যারিস্টটল এবং প্রাচীনকালে সেই ভারতীয় চিন্তাবিদদের মধ্যে রয়েছেন গৌতম, পাণিনি, চাণক্য। আর মধ্যযুগীয় চিন্তাবিদদের মধ্যে রয়েছেন আল ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ। আধুনিক যুগের একজন অন্যতম যুক্তিবিদ হচ্ছেন লাইবনিজ এবং সমকালীন যুগে রয়েছেন জেস মিল, জর্জ বোল, ডি মর্গেন, বার্ট্রান্ড রাসেল, সি.এস. পার্স। যুক্তিবিদ্যার ধারণা, এই যুক্তিবিদ্যাকে আমরা ইংরেজিতে বলি লজিক। এই লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজাইক থেকে, আর এই লজিক শব্দটি হচ্ছে লোগোস এর বিশেষণ। তাহলে লোগোস থেকে এসেছে লজাইক, লজাইক থেকে এসেছে লজিক। আর এই লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। শব্দগত বা অর্থগত দিক থেকে চিন্তা বা ভাষার মধ্যে যদিও পার্থক্য রয়েছে, কিন্তু এদের মধ্যে একটি নিবিড় সম্পর্কও রয়েছে, কারণ এই চিন্তাকে প্রকাশ করে ভাষা দ্বারা। সুতরাং ভাষা হচ্ছে চিন্তার একটি বাহন। এই চিন্তা যখন ভাষাগত রূপ অর্জন করে তখন এটি একটি বৈজ্ঞানিক বৈশিষ্ট্য অর্জন করে এবং এর মূল্যায়ন করাও তখন সম্ভব হয়। সুতরাং বোধপ্রক্তিগত দিক থেকে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সংক্রান্ত একটি বিজ্ঞান। এখন একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে চিন্তা কি? মনোবিজ্ঞানে এই চিন্তাকে কয়েকটি অর্থে গ্রহণ করা হয়ে থাকে। তার মধ্যে রয়েছে সংবেদন, প্রত্যক্ষণ, স্মৃতি, কল্পনা, যুক্তি পদ্ধতি বা
অনুমান। এই যে চিন্তার যে কয়েকটি প্রক্রিয়া রয়েছে সবগুলো কিন্তু যুক্তিবিদে ব্যবহৃত হয় না বা যুক্তিবিদে সবগুলো নিয়ে আলোচনা করা হয় না। এই কয়েকটি স্তরের একেবারে সর্বোচ্চ স্তর হচ্ছে যুক্তি পদ্ধতি বা অনুমান। যুক্তিবিদ্যায় শুধু এই উন্নততর স্তরটি নিয়ে আলোচনা করা হয়। সুতরাং এদিক থেকে বলা যায় যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত একটি চিন্তা সংক্রান্ত বিজ্ঞান। অনুমান। অনুমান হচ্ছে কোন একটা জানা বিষয়ের উপর ভিত্তি করে কোন একটা অজানা বিষয় সম্পর্কে ধারণা করা। যেমন আমরা কিছু দূরে দূরে দেখি যে কোন একটা জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে, তাহলে সেই ধোঁয়া দেখে আমরা ধরে নিতে পারি যে সেখানে আগুন লেগেছে। তাহলে আগুন লাগার বিষয়টি আমরা জানি না, কিন্তু সেখান থেকে আমরা ধোঁয়া দেখেছি। সুতরাং আমরা জানি যে সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং ধোঁয়া দেখে আমরা আগুন লাগার বিষয়টিকে অনুমান করলাম। সুতরাং একটা জানা বিষয়ের উপর ভিত্তি করে একটা অজানা বিষয় সম্পর্কে ধারণা করাটাই হচ্ছে অনুমান। যুক্তি। যুক্তি হচ্ছে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। সাধারণ অর্থে অনুমান বলতে একটা মানসিক প্রক্রিয়াকে আমরা বুঝি, কিন্তু যুক্তিবিদ্যায় অনুমান বলতে আমরা শুধু নিছক একটা মানসিক প্রক্রিয়াকে বুঝি না। কোন একটা মানসিক প্রক্রিয়া বা চিন্তাকে যখন ভাষায় রূপ দেওয়া হয় তখন সেটাকে অনুমান বলে। আর এই অনুমানকে যখন ভাষায় রূপ দেওয়া হয় তখন একটা যুক্তির সৃষ্টি হয়। যেমন একটা সাধারণ চিন্তা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। ফাহিম একজন মানুষ, সুতরাং আমরা এখান থেকে একটা যুক্তি বের করতে পারি, সেটা হচ্ছে ফাহিম হয় মরণশীল। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অনুমান, আর এই অনুমানকে ভাষায় প্রকাশ করে আমরা সেখান থেকে একটা যুক্তি বের করতে পেরেছি। এই যুক্তিটাই হচ্ছে আমাদের মূলাংশ বিষয় এবং এই যুক্তিটা আমরা পেয়েছি এই অনুমানকে ভাষায় প্রকাশ করার মাধ্যমে। সুতরাং আমরা যখন অনুমানকে ভাষায় প্রকাশ করি সেখান থেকে আমরা একটা যুক্তি খুঁজে বের করে আনতে পারি। সুতরাং বলা যায় যে যুক্তি হচ্ছে অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। সহায়ক প্রক্রিয়া। যুক্তিবিদ্যায় কিছু সহায়ক প্রক্রিয়া রয়েছে, যেমন সংজ্ঞা, ব্যাখ্যা, বিভাগ, শ্রেণীকরণ ইত্যাদি। এই বিষয়গুলো যুক্তি পদ্ধতি বা অনুমানে বিশেষ ভূমিকা পালন করে, ফলে যুক্তিবিদ্যায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। যুক্তিবিদের মূল লক্ষ্য হলো সত্যতাকে অর্জন করা। যুক্তিবিদ্যায় দু প্রকার সত্যতা রয়েছে, একটি হচ্ছে আকারগত সত্যতা, একটি হচ্ছে বস্তুগত সত্যতা। যুক্তিবিদ্যায় এই উভয় প্রকার সত্যতা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যার সত্যতাকে আদর্শ হিসেবে নিয়ে যুক্তি পদ্ধতি বা অনুমানের নিয়ম কানুন প্রণয়ন করে, ফলে এই জন্য যুক্তিবিদ্যাকে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়ে থাকে। কলা। যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি বা অনুমানের যেসব নিয়ম কানুন প্রণয়ন করে বাস্তব ক্ষেত্রে সেগুলোকে প্রয়োগ করার কৌশল ও যুক্তিবিদ্যা শিখিয়ে দেয় মানুষকে। এই অর্থে যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যাও বলা হয়, কারণ যে নিয়ম কানুনগুলো প্রণয়ন করে সেই নিয়ম কানুনগুলো বাস্তবে কিভাবে প্রয়োগ করতে হবে এই শিক্ষাটা যুক্তিবিদ্যা দিয়ে থাকে। এই জন্য এটাকে একটি কলাবিদ্যাও বলা চলে। এই ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।